প্রিয় বন্ধুরা, তোমাদের স্কুলের সায়েন্স প্রজেক্টে হেল্প করতে এনটিভির বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ। আমাদের সাথে আছে একজন প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান। অন্তর ভাইয়া, কেমন আছো তুমি? আমি খুবই ভালো আছি। আজকে হচ্ছে আমরা যে এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইলিউশন। এটা আবারও সেই আগের মতো ইলিউশন, বাট তোমাকে ফার্স্ট টাইম একটা চ্যালেঞ্জ দিব। সেটা হচ্ছে যে আমি অলরেডি একটা ইলিউশন তৈরি করেছি, সেটা হচ্ছে এই অ্যারোটা দিয়ে। এটাকে খেয়াল করে দেখো, আমি এরকম একটা কার্ডের মধ্যে একটা অ্যারো এঁকে নিয়েছি। এখন এটাকে আমি যদি রোটেট করি, দেখো আমার দিকে পয়েন্ট করে আছে, একই ডিরেকশনে আছে। ঠিক আছে, এই যে এইভাবে রোটেট করছি, একই ডিরেকশনে আছে, তুমি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। এখন যদি আমি এটাকে আবার এদিক থেকে ধরি, এভাবে ধরলাম, এখন যদি রোটেট করি, অ্যারোটা কিন্তু এটা কিভাবে সম্ভব? চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? একবার এদিকে একবার এদিকে। আবার আমি যদি এইভাবে ধরি, একই দিকের, এবার কিন্তু অপোজিট সাইডে চেঞ্জ হচ্ছে না, অপোজিট দিকে অ্যারোটা পয়েন্ট করছে। এখন তোমাকে যদি এটা চ্যালেঞ্জ দেই যে তুমি এটা কিভাবে তৈরি করতে পারবে, চিন্তা করে দেখো তো। মনে হচ্ছে ব্যাপারটা খুবই টাফ বন্ধুরা, কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, এটা আসলে করা যাবে এইভাবে। আমরা যদি খেয়াল করে দেখি যে এই কার্ডটা একদিকে অ্যারোটা আঁকা আছে, এবার যদি এইভাবে ঘুরাই তাহলেই আসলে বোঝা যাবে এটা 90 ডিগ্রি ঘোরানো। ঠিক আছে, এভাবে যদি আমরা ড্র করি তাহলে যখন আমরা ডায়াগোনালি ধরে এটাকে রোটেট করব, তখন একভাবে ডায়াগোনালি রোটেট করলে ডিরেকশন চেঞ্জ হবে, আর আরেকভাবে যখন আমরা ডায়াগোনালি রোটেট করব তখন আর কোনো ধরনের চেঞ্জ হবে না। তাহলে এটা একটা তৈরি করা যেতে পারে। তুমি এরকম একটা কার্ডবোর্ড নাও, এরকম একটা স্কয়ার কেটে নাও। ওকে, এরকম ছোট একটা স্কয়ার কেটে নাও। কেটে নিলাম। ওকে, এবার তুমি যেটা করবে, এইখানে এইরকম একটা অ্যারো এঁকে নিব। তাহলে আমি আমার ইচ্ছা মতো কি আঁকতে পারি? না, এইভাবে স্কয়ারের সাইড বরাবর আঁকতে হবে, ডায়াগোনালি আঁকলে হবে না। এই যে এবার আমরা এটাকে অপোজিট সাইডে উল্টিয়ে নিব এবং নিচের দিকে 90 ডিগ্রি করে ঘুরিয়ে নিতে হবে। ওকে, এটাই হচ্ছে আসলে মূল ট্রিকটা, যে আমাদের অ্যারো দুইটা কিন্তু আসলে একই দিকে না, 90 ডিগ্রি ঘোরানো। আচ্ছা, এজন্যই তাহলে ট্রিকটা বের হয়ে যাবে। এজন্যই যখন আমরা ডায়াগোনালি এটাকে ঘোরানোর চেষ্টা করব, এবার দেখো এই যে ডায়াগোনালি এটাকে ধরো, যখন ডায়াগোনালি এটাকে ধরবে, তারপর যখন এটাকে রোটেট করবে, হ্যাঁ ডায়াগোনালি ধরো যে কোনো দিকে, এরপর যখনই রোটেট করবে তখন দেখবে যে একদিক থেকে ধরলে এটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আর আরেক দিক থেকে যখন ধরবো আমি আরেকটা ডায়াগোনাল বরাবর, তখন দেখা যাচ্ছে আর ডিরেকশন চেঞ্জ হবে না। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। তাহলে এটা এক ধরনের হলো। এটা আরেকটা ভেরিয়েশন আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে এই রকম। এটা হচ্ছে দুইটা অ্যারো, যে এই যে এই দিকে ডিরেক্ট করছে, আর যখন ঘোরাচ্ছি এটা কিন্তু একই রকম থেকে যাচ্ছে। এটাও আসলে একইভাবে তৈরি করা, যে এই যে আমাদের এইভাবে যখন ছিল আপ এবং এই লেফট ডিরেকশনে, এটাকে যদি আমরা এইভাবে ঘুরিয়ে নেই, দেখা যাবে এটা হরাইজন্টাল এবং নিচের দিকে, এটা হচ্ছে ডাউনওয়ার্ডস এবং লেফটে। ঠিক আছে, তার মানে এটা আসলে 90 ডিগ্রি ফ্লিপ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো এইটা এক ধরনের ইলিউশন। এখন এখানে আরেকটা ইলিউশন, সেটা হচ্ছে আমরা একেবারে এই 2 এপিসোড আগে, 2 পর্ব আগে আমরা একটা ইলিউশন করেছিলাম, মনে আছে কিনা, যে এরকম কিছু শেপের ইলিউশন। এরকম আরেকটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই শেপগুলো দেখতে তোমার কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ওয়াইড, এটা সবচেয়ে লং, আর এটা নরমাল, তাই না? এই রকম শেপগুলো। আচ্ছা, এখন তুমি এখান থেকে একটা শেপের এই টপটা কেটে নাও, এই টপ পার্টটা, কারণ কি এই এক একটা যদি এক এক রকম হয় তাহলে এই টপ পার্টগুলো ডিফারেন্ট হওয়া উচিত, তাই না? তাহলে এখান থেকে তুমি একটা টপ পার্টটা কেটে নাও। তার মানে জাস্ট এই প্যারালেলোগ্রামটা, টপ পার্টটা কেটে নিতে হবে। ওকে, তাহলে আমি টপ পার্টটাই কেটে নেই। আমি টপ পার্টটা কেটে নিয়েছি। হ্যাঁ, তাহলে এই তিনটাই ডিফারেন্ট হওয়ার কথা না? হ্যাঁ। এখন দেখো তো এটার উপরে বসিয়ে, এখান থেকে যেহেতু কেটেছিলে, সেম, একদম সেম। আচ্ছা, এবার এইটাতে বসিয়ে দেখো তো, এটাও সেম, এটাও সেম। আবার এটাতে বসিয়ে দেখো তো, এটাও সেম। এটা খুবই অদ্ভুত না? অনেক অদ্ভুত, কারণ আমি ভেবেছিলাম এটা সবচেয়ে লম্বা। হ্যাঁ, তিনটা তিন রকম দেখতে, কিন্তু আসলে এটা শুধুই হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনে দেখার জন্য, যে এটা এইভাবে দেখা হচ্ছে, এটা এইভাবে দেখা হচ্ছে, আর এটা এইভাবে দেখা হচ্ছে। তার মানে এগুলোর ভলিউমও কি সেম? হ্যাঁ, এটা হচ্ছে সেই একই শেপকে আমরা 3টা ডিরেকশন থেকে দেখছি, এবং এই 3 ডিরেকশন থেকে দেখার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এই শেপটা 3 রকম। কিন্তু আমরা যেহেতু আসলে এটা একটা 2D সারফেসে এঁকেছি, যদিও এটা একটা 3D অবজেক্টের একটা প্রজেকশন আমরা এঁকেছি, তো
তো এই জন্য এটাকে দেখে মনে হচ্ছে যে এটা এদিক দিয়ে লম্বা, এটা এদিকে লম্বা, আবার এটা এদিকে এরকম চারকোনা, কিন্তু আসলে শেপটা একই এক্স্যাক্টলি। এটাও একটা এটাও ইলিউশন একটা এক ছিল। ধরনের ইলিউশন। আচ্ছা আর ভাইয়া, ফাইনালি আরেকটা পাজল যেটা আমি তোমাকে দিব সেটা হচ্ছে এই পপসিকল স্টিক দিয়ে, এবং সেই পাজলটা খুবই মজার এবং এটা বন্ধুদের সাথে চাইলে চ্যালেঞ্জ হিসেবে করতে পারো। আচ্ছা তো প্রথমে আমি হচ্ছে এটা তৈরি করব, তো আমরা এগুলো সরিয়ে ফেলি। ওকে, এগুলো সরিয়ে ফেললাম। এখন যেটা আমি করব প্রথমে হচ্ছে এটা একটা সেটআপ তৈরি করব, যেটা হচ্ছে আমি 12টা পপসিকল স্টিক ইউজ করব, আচ্ছা এবং 12টা পপসিকল স্টিক ইউজ করে আমি এখানে দুইটা করে টোটাল 4টা স্কোয়ার তৈরি করব। টোটাল 12টা পপসিকল স্টিক আছে এবং সেটা দিয়ে আমরা 4টা স্কোয়ার তৈরি করেছি। এখন তোমার জন্য আমার চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে আর অ্যাডিশনাল স্টিক অ্যাড করা যাবে না, আচ্ছা, কিন্তু এখানে 4টা স্কোয়ার থেকে 8টা স্কোয়ার তৈরি করতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ এটাই, তাহলে বন্ধুদেরকে এটা তুমি খুব মজার একটা চ্যালেঞ্জ দিতে পারবে, হ্যাঁ। যে ধরো কোনো পার্টিতে বা এরকম বন্ধুদের সাথে তুমি একটা চ্যালেঞ্জ দিলে যে কিভাবে এটা তৈরি করা সম্ভব এই কয়টা স্টিক দিয়েই। মনে হচ্ছে ব্যাপারটা বেশ টাফ হবে। চেষ্টা করে দেখতে পারো ওকে, কিরকম হতে পারে। তাহলে ধরো যে এখান থেকে কি করা যায়, এখানে কি এটা অ্যাড করা যাবে নাকি ডাবল ডাবল করা যাবে, কি করতে হবে মনে আমার হয় কাছে আসলে? মনে হচ্ছে এরকমই একটা কিছু, তাই না? এরকমই একটা কিছু কি হবে? এই যে এইটা নিলাম আর এই যে এই দিয়ে দিলাম। ওয়াও, চমৎকার। 1 2 3 3 4 4 5 6 7 8 8টা স্কয়ার হয়ে গেল। চমৎকার ছিল ভাইয়া, তাহলে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে ভাইয়া। তুমি কিন্তু আমাদের বন্ধুদের জন্য একটা গেমস ক্রিয়েট করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। অন্তর ভাইয়া এখানে অনেক কিছু নিয়ে এসেছে। অন্তর ভাইয়া, আমাদের এবারের এক্সপেরিমেন্টটা কি? আচ্ছা, এবারের এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের ভোল্টেজ, এবং এই ভোল্টেজ কিভাবে আসলে অ্যাড হয় বা স্প্রেড হতে পারে সেটা। ঠিক আছে, তো এই ভোল্টেজ বলতে আমরা যেটা বুঝেছি, বলেছিলাম যে আমরা কি এই ব্যাটারির থেকে আসলে আমাদের ইলেকট্রনকে কি পরিমাণ ধাক্কা দিচ্ছি সেইটা। তো এই ভোল্টেজ আমরা কিন্তু চাইলে একটার সাথে আরেকটা জোড়া দিতে পারি, তাই না? ব্যাটারি, তাহলে আমরা যদি ব্যাটারি একটার সাথে আরেকটা জোড়া দেই তাহলে কি ভোল্টেজটা অ্যাড হবে, তাই না? এটাকে বলা হয় সিরিজ। আমরা এটা এর আগেও দেখেছি। তাহলে এই যে আমরা এই এক মাথা নিলাম, নিয়ে এখানে কানেক্ট করলাম, এই এক মাথা নিলাম, এখানে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, ওকে। তো এখন আমরা এই দুটাই মেজার করব, একসাথে আগে মেজার করে দেখি যে কতটুকু ভোল্টেজ আসলো। তো এইটা হচ্ছে আমাদের সেই ভোল্টেজ মেজার করার জন্য মিটার। তো আমরা এখানে ডিসি ভোল্টেজ নিয়ে নিচ্ছি, তার মানে এটা ডিসি ভোল্টেজ মেজার করবে। এটা খুবই কিউট একটা ডিভাইস, একটা ছোট্ট স্মার্টফোনের মতো মিটার। এটা হচ্ছে গিয়ে মাল্টিমিটার বলা হয়, কারণ এটা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স বা সবকিছু মাপতে পারে, একই সাথে মাপতে পারে, মাল্টিপল। তাহলে তুমি এটা ধরো। অবশ্যই। এটা আমরা দেখি তাহলে কতটুকু মেজারমেন্ট আসছে। আমরা প্রথমে এই একটা সিঙ্গেল ব্যাটারির পজিটিভে এবং নেগেটিভে ধরছি। ওকে, দেখি কত আসে। এই যে 1.6 ভোল্টস, তার মানে এটা নমিনাল ভোল্টেজ। ঠিক আছে, তো এখন যখন আমরা আরেকটা যে সেল ছিল সেটা আলাদা করে দেখি, এটাতে কত আছে, এটাতে ধরলাম, দেখা যাচ্ছে এটাতে 1.511 51। অন্য আরেকটা যেই সেল ছিল আমার, সেটা দেখতে পাচ্ছি যে 1.51, এটা এরকম আসলো। এখন যদি আমরা দুইটাকে ধরি একসাথে তাহলে টোটাল কত আসবে? তাহলে আসছে 3.118। হ্যাঁ, আমি যদি সাথে আরেকটা সেল নেই তাহলেও কিন্তু এটা এর সাথে অ্যাড হয়ে যাবে। টোটাল তিনটা সেলের টোটাল যা আসবে তাই অ্যাবাউট 4.5 ভোল্টস, তাই না? তো এইরকম ভাবে আমরা যদি একসাথে সিরিয়ালে কানেক্ট করি সেটাকে বলা হচ্ছে সিরিজ কানেকশন। এভাবে করলে আমাদের ভোল্টেজ অ্যাড হয়। আমরা দেখি এই যে এটা আরেকটা ওয়্যার দিয়ে এটাকে কানেক্ট করে দিলাম, তারপর আমরা আবার মেজার করে দেখব। হ্যাঁ, আমরা তাহলে টোটাল টাইপের মেজার করব। এই যে এখান থেকে এটা কানেক্ট করলাম, আর এইখানে হচ্ছে আমাদের নেগেটিভ যে লিডটা ছিল সেটার সাথে কানেক্ট করে দিচ্ছি। এবার যদি আমরা টোটাল মেজারমেন্টটা নিই, এই যে এই মাথা আর এই মাথায়, তাহলে দেখো কত আসে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ 460। হ্যাঁ, তার মানে টোটাল 4.6 ভোল্টস আসলো। তাহলে আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম তাই, যে প্রত্যেকটা 1.5 অ্যাবাউট করে, তাহলে টোটাল 4.6 ভোল্টস। ওকে, তাহলে এটা হচ্ছে সিরিজে অ্যাড করার সাথে সাথে আমাদের টোটাল আসলো। এখন এই ভোল্টেজকে আবার যখন টোটাল ভোল্টেজ থাকে সেটাকে আমরা চাইলে আবার ভাগও করে নিতে পারি। সেটা কিভাবে করা যায়?
সেটা হচ্ছে আসলে রেজিস্টরের মাধ্যমে করা যায়। আমরা এরকম রেজিস্টর বিভিন্ন রকম, আমরা যেই যে ফ্যানের মধ্যে দেখি না ভোল্টেজ হ্যাঁ। রেগুলেটর থাকে, সেগুলোও কিন্তু আসলে এরকম রেজিস্টর ব্যবহার করেই করা হয়। সেটা সাথে আরও কিছু সার্কিটরি থাকে পাওয়ার কন্ট্রোল করার জন্য, বাট মূল যে পার্টটা সেটা হচ্ছে এরকম একটা ভেরিয়েবল রেজিস্টর। তো এইটার ভিতরে কি আছে সেটা দেখা যাচ্ছে না, এটার সিম্পলিফাইড ভার্সন হচ্ছে আসলে এইটা। আচ্ছা, ঠিক আছে, এখানে আসলে যেটা করা হচ্ছে সেখানে দুটো রেজিস্টর আসলে তৈরি হচ্ছে। তো প্রথমে আমি যেটা করব, এটার টোটাল রেজিস্ট্যান্সটা মেপে নিব। Okay. ঠিক আছে, তাহলে আমি এখন এটাকে এই যে রেজিস্টর মেজারমেন্টের জন্য যেই মোডটা আছে সেটা দিয়ে দিব। Okay. তুমি এটা ধরো, আমি তাহলে দেখি এটা টোটাল রেজিস্ট্যান্সটা কত। এটার যে দুটো লিড আছে সেই দুটো লিডে আমি এখানে ধরবো 22.2 22.2। তাহলে এটা হচ্ছে অ্যাবাউট 22 ওহমস। এই যে Okay. এটার গায়ে লেখা ছিল এটা হচ্ছে অ্যাবাউট 20 ওহম, সো কাছাকাছি আছে আর কি, 22 এইরকম। তো এখন এই যে টোটাল, এটা হচ্ছে টোটাল পুরো জিনিসটার রেজিস্ট্যান্স। আচ্ছা। এই পুরো রেজিস্টরটার রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে টোটাল 22 এইরকম। তো এটাকে যদি এখন আমি ভাগ করে নিতে পারি, এই যে এটা ভাগ করার জন্য এখানে অলরেডি মেকানিজম আছে, চাইলে আমি এটাকে আচ্ছা। স্লাইড করে নিতে পারি। তার মানে এটা দিয়ে আমরা ভাগ করে নিতে পারবো ইচ্ছা এটাকে মতো। দিয়ে আমি তখন এই টোটাল রেজিস্ট্যান্সটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো আচ্ছা। আমি কতটুকু চাচ্ছি। তো সেটার জন্য আমাকে কানেক্ট করে নিতে হবে কানেক্টর। তো এখানে আমি এখানে একটা কানেক্টর দিয়ে নিচ্ছি, আর এখানে আরেকটা দিব। তো টোটাল আমার এইখানে তাহলে এটার ভিতর পুরো রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে। এখন যদি আমি এইটা এবং এটার মাঝে নেই তাহলে কতটুকু পাওয়া যাবে সেটা আমরা দেখতে চাচ্ছি। এই যে এখানে আরেকটা মাথা আছে, এইখানে নিয়ে নেব। তাহলে এবার আমি এই দুটো লিডের মাঝে রেজিস্ট্যান্সটা মাপবো। আচ্ছা, এই যে এখানে ধরলাম, এখানে ধরলাম, কতটুকু আসলো? এখন আসছে, এখনো ক্যালকুলেট হচ্ছে না, 19-20 এরকম 20, কাছাকাছি। 21 এরকমই। আচ্ছা, আমি যদি এটাকে আরেকটু এই পাশে নেই এবার, আমরা আবার মেজার করে দেখি। হ্যাঁ এইবার হচ্ছে কত আসে? 25.3, 26, 27 এরকম। 27। তার মানে Okay. বেড়ে গেল কিন্তু। হ্যাঁ, এখানে আসলে এখন বলি যে যেহেতু আমাদের আরো কিছু কানেকশনস পয়েন্টস আছে এবং ওয়্যারস আছে, আবার আমি এটা হচ্ছে গিয়ে হাতে ধরছি, তাই জন্য এই জন্য resistance বেড়ে কিছু গেছে। বৃদ্ধি পেয়েছে। কিন্তু আচ্ছা। টোটাল এখানে ছিল 22, কিন্তু আরো অ্যাডিশনাল পার্টস এবং কানেকশনের কারণে কিন্তু দেখা গেল যে আরো কিছু রেজিস্ট্যান্স বেড়ে গিয়েছে। বাট মূল যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি যখন এটাকে দূরে সরিয়ে নিচ্ছি, তার মানে কি ইলেকট্রনগুলো এখান থেকে আসবে, এই পুরোটা পার হয়ে এখানে ঘুরে এখানে হয়ে তারপরে এই লিডে আসবে। আচ্ছা, তার মানে রাস্তা বেশি পার হতে হচ্ছে, তার রেজিস্ট্যান্স বেশি পার হতে হচ্ছে। এই যে এখানে ধরলাম আসলো হচ্ছে 20 সামথিং করে এসেছে, এই যে 26, 25 এরকম এরকমই। ফ্লাকচুয়েট করছে। আবার আমি যদি রাস্তা কমিয়ে ফেলি, এই যে এখানে যেমন এটাকে স্লাইড করে একদম কর্নারে একদম নিয়ে কাছে যাই। নিয়ে আসলাম, যত কাছে আনা যায় দেখি, এই যে টাচ করে এসেছে, কাছে নিয়ে আসলাম। এবার আবার মেজার করি, ওকে, এই আসলো, এই আসলো, এবার দেখি কত আসে। এই তো 2.13 এরকম। এরকম। তার মানে অনেক কম, 10 ভাগের 1 ভাগ হয়ে গেল। তার মানে এই যে এটাকে মুভ করছি তাতে কিন্তু এর কতটুকু পথ ঘুরে আসতে হবে সেটা পরিবর্তন হলো, এবং সেই জন্য তার রেজিস্ট্যান্সটাও চেঞ্জ হয়ে গেল। এক্স্যাক্টলি সেই জিনিসটাই এটার ভিতরেও আসলে আছে। এই যে এইটা যখন আমি ঘোরাচ্ছি, এইটা এরকম লম্বা হওয়ার বদলে, ডিসটেন্সটা হ্যাঁ এটা fix লম্বা হওয়ার করছে। বদলে এখানে এটা হচ্ছে সার্কুলার অবস্থায় আছে। এটা এরকম ঘোরানো যায়, এবং এটা ঘোরানো যায়, এটা হচ্ছে এই যে এরকম আসলে একটা ওয়াইপার আছে, এটাকে ওয়াইপার বলা আচ্ছা। হয়। এটা এরকম, এটা যেমন সামনে পিছনে লম্বা, সেটা শুধু এরকম ঘোরানো। তাহলে এখানেও কি হবে? রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। আর রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ এর ভিতর দিয়ে কি বাধাপ্রাপ্ত হবে। তাহলে আমরা দেখি, এখানে একটা লাইট নিয়ে নিয়েছি আমি, এই যে Okay. এটা একটা ব্রাইট খুব লাইট, এবং এখানে আমি অন্য আরেকটা পাওয়ার সোর্স নিয়ে নিয়েছি। এই যে এখানে হচ্ছে 3টা ব্যাটারি একত্রে লাগানো আছে Okay. একসাথে। তো এইটাতে আমি যখন ভোল্টেজ দিচ্ছি, এই যে দেখো আমি দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে এটা খুব ব্রাইট হয়ে জ্বলছে, তাই না? আমি যখন ফুল ভোল্টেজটা দিলাম খুব ব্রাইট হয়ে জ্বলছে। এখন আমি যদি এখানে এই Resistance রেজিস্টরটা দিয়ে অ্যাড নেব। করে দিই, ঠিক আছে? তো আমি তাহলে কি করব? এটার ভিতর দিয়ে পাস করতে হবে। এই এটাতে এক মাথা অ্যাড করলাম, আর এইটা হচ্ছে আরেক মাথাতে অ্যাড করতে হবে। আমি আরেকটা অ্যালিগেটর ক্লিপ দিয়ে অ্যাড Okay. করে দিব।
এই যে এইখানে দিলাম। এটাকে অ্যালিগেটর বলা হয় কারণ অনেকটা অ্যালিগেটরের মতো কামড় দিয়ে ধরে, তাই না? এইজন্য এটার নাম অ্যালিগেটর ক্লিপ। ওকে, তাহলে এই যে লাইটটা জ্বলছে, এটা তুমি ধরো। এই যে এটাকে যখন কাছে নিচ্ছি খুব ব্রাইট হয়ে জ্বলছে, খুবই ব্রাইট হচ্ছে। আবার সরিয়ে ফেললাম, নিভেই গেল একদম। বন্ধুরা তোমরাও কিন্তু দেখতে পারছো রেজিস্ট্যান্স বাড়লে কিন্তু বাল্বটা একদমই নিভে যাচ্ছে। আবার এই যে কাছে নিয়ে আসলাম, রেজিস্ট্যান্স একদম কমে গেল, ব্রাইট হয়ে জ্বলছে। আবার দূরে সরিয়ে ফেললাম, রেজিস্ট্যান্স অনেক বেড়ে গেল, ইলেকট্রিসিটির ফ্লো কমে গেল, বাতিও নিভে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা লাস্ট আরেকটা জিনিস যেটা মেজার করব, সেটা হচ্ছে যে আসলে এই লাইটে ভোল্টেজটা তাহলে কত ছিল, তাই না? তাহলে এটা আমি মেজার করতে পারি খুব ইজিলি। এই যে এখানে এই লিডে দিয়ে দিলাম, এখানে এই লিডে দিয়ে দিলাম। তুমি এবার মিটারটাকে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে ডিসি ভোল্টেজের মেজারমেন্টটা দিতে হবে। আমরা ওই মোডটা অন করে নেব। হ্যাঁ, ডিসি মোডটা দিয়ে দিলাম। তাহলে কত ভোল্টেজ আসছে সেটা খেয়াল করে দেখো। এই যে আমি কমিয়ে ফেলছি, দেখো ভোল্টেজ এখন কত। হ্যাঁ, খুবই ফ্লাকচুয়েট করছে, খুবই কম। এখন এই তো 396 থেকে আবার কমছে বাড়ছে। হ্যাঁ, মিলিভোল্ট। তারপর হচ্ছে ভোল্টে চলে আসলো, এখন কত আছে? 1.3 1.4। এই যে লাইটটা খুব অল্প হয়ে জ্বলছে, আমি যেই বাড়িয়ে ফেললাম এখন দেখো কত ভোল্টস। তখনই কিন্তু আমরা 3.5 3.0 তখন বেশি এবং লাইটটাও বেশি হয়ে জ্বলছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই রকম রেজিস্টর সার্কিট দিয়ে আমরা যেমন ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি, ইলেকট্রিসিটির ফ্লোকে কন্ট্রোল করতে পারি, এবং আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা আসলে এরকম সিঙ্গেল সেলগুলোকে অ্যাড করে করে সিরিজ করতে পারি এবং ভোল্টেজ অ্যাডিশন করতে পারি, আবার এরকম রেজিস্টর দিয়ে চাইলে ডিভাইডও করে নিতে পারি। প্রিয় বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা অনেক মনোযোগ সহকারে বিষয়টি দেখেছো। আমি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, ম্যাচ, ব্যাটারি। আমরা এগুলো দিয়ে কি এক্সপেরিমেন্ট করব এখন? আচ্ছা, এখানে প্রথমে তোমাকে একটা মিস্টেরিয়াস জিনিস দেখাবো, কিন্তু এরপর এক্সপ্লেইন করে দেবো আসলে কি হয়। তো আমি প্রথমে একটা ম্যাচ নিয়ে নিচ্ছি। আমরা তো নরমালি ম্যাচ কি করি, এই ম্যাচ বক্সের সাইডে স্ট্রাইক করলে ম্যাচটা জ্বলে ওঠে, কিন্তু এবার আমি হচ্ছে একটা 9 ভোল্ট ব্যাটারি দিয়ে কিভাবে এই ম্যাচটা জ্বালানো যেতে পারে সেটা দেখাবো। আচ্ছা, আমি যে ব্যাটারিটা নিলাম, এই দিলাম, দেখি এইবার এই যে ওয়াও, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা আসলে তোমাকে ট্রিক করা হয়েছে। এইখানে তুমি যদি খুব খেয়াল করে দেখো, দেখবে যে এই ব্যাটারির মাথায় খুব ছোট্ট একটা ওয়্যার আমি আসলে দিয়ে রেখেছিলাম আগে থেকে। আচ্ছা, একেবারে চুলের থেকেও চিকন একটা ওয়্যার, এবং এই ওয়্যারটা আসলে কারেন্ট আমি যখন দিয়ে টাচ করেছি তখন হচ্ছে দুটো মাথা ব্যাটারির কানেক্ট হয়ে গিয়েছিল, এবং এই দুটো মাথা কানেক্ট হওয়ার সাথে সাথে হচ্ছে অনেক বেশি কারেন্ট ফ্লো হচ্ছিল, এবং সেটার কারণে ওয়্যারটা খুব ওভারহিট হয়ে গিয়েছিল, এবং সেই হিটের কারণে আসলে আমাদের এই ম্যাচটা ইগনাইট করেছিল। এই ওয়্যারটা কি ম্যাটেরিয়াল? এই ওয়্যারটা অ্যাকচুয়ালি হচ্ছে, এই যে আমার এখানে একটা কয়েল আছে, খুবই চিকন এবং লম্বা একটা ওয়্যার, এটাকে বলা হয় যে নাইক্রোম ওয়্যার। আচ্ছা, এটা আসলে হচ্ছে তোমার নিকেল, ক্রোমিয়াম এবং আয়রন, এটার একটা অ্যালয়। আচ্ছা, অ্যালয় মানে এটার মিক্সচার অফ ম্যাটেরিয়ালস। তো এই নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে এই আয়রনের মেটালটা তৈরি করাতে এটা আসলে হচ্ছে খুবই থিন হয় এবং খুবই হাই রেজিস্ট্যান্স ওয়্যার তৈরি করা যায়। আচ্ছা, তো এইটা এরকম হাই রেজিস্ট্যান্স ওয়্যার তৈরি করাতে এটা যখন আমরা আসলে এই যে ব্যাটারির দুই মাথায় ধরবো, তখন এটা খুবই হাই টেম্পারেচার জেনারেট করবে এবং একটা ম্যাচকে কাঠি জ্বালিয়ে ফেলতে পারবে। তুমি আরেকটা কাঠি নাও এখান থেকে। তার মানে এত হাই টেম্পারেচার যে আমরা একটা ম্যাচকে লাইট করতে পারবো, ইগনাইট করতে পারবে। আচ্ছা, আমি এইটাতে যখন ধরবো, তুমি এই যে এটাকে প্রেস করে ধরবে কাঠিটাকে, এই যে ধরো, এই যে এই তো আবার জ্বলে উঠলো। ঠিক আছে, হ্যাঁ। তার মানে আমরা কিন্তু এটাকে কোনো রকম স্ট্রাইক বা কোনো ফ্রিকশনাল হিটিং না করেও এটাকে জ্বালিয়ে ফেলতে পারি। এটার জন্য কি শুধু 9 ভোল্টের ব্যাটারি দরকার? এখানে ভোল্টেজটা একটু হাই হতে হবে, না হলে হচ্ছে ইগনাইট করাটা একটু কঠিন হবে। কারণ বেশি লো ভোল্টেজ হলে এত হাই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আবার কি ইলেকট্রন যথেষ্ট ফ্লো হতে পারবে না, আর যথেষ্ট ফ্লো না হলে কি হবে না, যথেষ্ট হিট জেনারেট হবে না। এভাবে রেজিস্ট্যান্স দিয়ে রেজিস্টিভ হিটিং তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমাদের হাই রেজিস্ট্যান্সের কারণে কি হচ্ছে, এখানে খুবই হাই টেম্পারেচার তৈরি হচ্ছে। আর আমরা কিন্তু এমনিতে যেটা করি সেটা হচ্ছে গিয়ে ফ্রিকশনাল হিটিং। ঠিক আছে, এই যে আমরা ম্যাচের কাঠিটাকে যখন এখানে ঘষা দিচ্ছি, স্ট্রাইক করছি, তখন কিন্তু এই যে এই ফ্রিকশনের কারণে যেটা হচ্ছে সেখান থেকে, এবং এই যে এটা করাটা কিন্তু মাল্টিপল ট্রাইজ লাগে, দেখা যায় যে এটা কিন্তু জ্বলে উঠলো। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকশনের কারণে। কিন্তু আমরা সিঙ্গেল ট্রাই আমরা একটা নাইক্রোম ওয়্যার দিয়ে জিনিসটা করে ফেলতে পারি। সেটা কিন্তু হচ্ছে ইলেকট্রন ফ্লো এর কারণে, কারণ ইলেকট্রনটা হচ্ছে এই থিন ওয়্যারের ভিতর দিয়ে যখন ফ্লো হচ্ছে তখন কিন্তু খুবই হাই ফোর্সে তারা যেতে চাচ্ছে, কিন্তু খুবই থিন ওয়্যার কারণে এবং খুবই হাই রেজিস্ট্যান্সের কারণে তখন ইলেকট্রনগুলো হচ্ছে গিয়ে কি করছে, এখানে
আটকে যাচ্ছে, ফ্রিকশন তৈরি হচ্ছে এবং সেখানেও কিন্তু আসলে অনেক পরিমাণ হিট জেনারেট হচ্ছে। তো এটা দুইভাবেই করা যায়, ঠিক আছে। আর এখানে আরেকটা ছোট মজার একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা ইরেজার। এটা ইরেজার না, এটা আসলে একটা বেশ স্ট্রং ম্যাগনেট, আচ্ছা, ঠিক আছে। তো এইখানে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এইভাবে নর্মালি যেই ম্যাচস্টিকগুলা, এটা আমরা যে কোনো একটা ফ্রেশ আরেকটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটার যে মাথাটা সেটা আমি ভেঙে নিব। ওকে, এই মাথাটা ভেঙে নিলাম এবং সেইটা হচ্ছে আমি এখানে নিচে রেখে দিচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এই পার্টটা আমি যদি ধরি, এগুলা মোটেও ম্যাগনেটিক না, হ্যাঁ একদমই অ্যাট্রাক্ট হচ্ছে না, একেবারে রিপালস করছে কোনো না, পার্টি উঠে আসছে না বা কিচ্ছুই না। তার মানে এই পার্টটা আসলে ম্যাগনেটিক না। কিন্তু এই যে ম্যাচটা যে আসলে জ্বলে উঠলো, এটা যে এক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন এবং এতে যে আসলে এর ইন্টারনাল স্ট্রাকচারে চেঞ্জ হচ্ছে, এটা আমরা কিন্তু চাইলে এখনই প্রমাণ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যখন এই ম্যাচটাকে আবার স্ট্রাইক করে জ্বালিয়ে নিলাম, জ্বালানোর পরে আমরা এটাকে বার্ন হতে দিব। ওকে, এবং এই যে এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, তাই না? এটাকে কি কম্বাসশন বলে, তাই না? হ্যাঁ, এই কম্বাসশন রিঅ্যাকশনের পরে আমরা তাহলে দেখি যে এটা কি হয়। আমি এটাকে জ্বালিয়ে নিলাম, যখন একেবারে কমে আসবে তখন আমরা এটাকে নিচে রেখে দিচ্ছি। এখন যদি আমরা দেখি যে এটা আসলে ম্যাগনেটে কি হয়, আমরা যদি এখন এটাকে ধরি, এখন কিন্তু এটা ম্যাগনেটের সাথে উঠে আসছে। হ্যাঁ, তার মানে এর যে ইন্টারনাল যে কম্বিনেশনটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এবং এখন এটা ম্যাগনেটিক, স্লাইটলি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে কনভার্টেড হয়ে গেছে। ইন্টারনাল প্রপার্টিজ চেঞ্জ হয়, অনেকটা ম্যাগনেটিক প্রপার্টিজ এটা অ্যাটেইন করবে। তার মানে এটা কিন্তু একটা রিঅ্যাকশনের থ্রুতে গিয়েছে। তাহলে এটাও আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে একটা বোনাস পার্ট। ইন্টারেস্টিং ছিল। কেমন লাগলো ভাইয়া? আমার কাছে খুবই ভালো লেগেছে। নেক্সট এপিসোডে তোমার সঙ্গে আমরা আরো মজার মজার এক্সপেরিমেন্ট নিয়ে আসব, কিন্তু আজকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি এই স্টেপসগুলো মিস করে থাকো, তোমরা কিন্তু ইউটিউব থেকেও আমাদের ভিডিওসগুলো দেখে নিতে পারো, যেগুলো আপলোড করে দেওয়া হবে। টিল দেন, স্টে সেফ। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে বিজ্ঞানের আনন্দে থাকার জন্য। ধন্যবাদ।